মহকুমা শাসক ঘড়ির দিকে তাকায়, আর দেরি করলে সমুদ্রগড় পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। তানিয়া ডিএমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ায়। প্রথাগত ভদ্রতা জানিয়ে চেম্বার ছেড়ে নিচে নেমে আসে। বাহিরে ঝিরঝির বৃষ্টি, মেঘলা আকাশ। গাড়ি ছুটে চলেছে মহকুমা সদর সমুদ্রগড়ের দিকে। বাঁ দিকের জানালা খুলে একটু শরীর এলিয়ে বুকের সামনে হাত দুটি রেখে চোখ বন্ধ করে সে। মনে পড়ে ১৯ বছর আগের কথা। স্মৃতি কখনো দুঃখের, কখনো আনন্দের, কখনো বিষাদের, আর কখনো বা দুঃসহ অপমানের। স্মৃতি আশার প্রদীপ জালে, নিরাশার জাল বনে। বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। আবার কখনো বা মৃত্যুর গান গায়। সভ্যতার মৃত্যু, বিশ্বাসের মৃত্যু। অনেক প্রতিষ্ঠিত মানুষ ওর বিশ্বাসকে ধীরে ধীরে খুন করেছে। আর প্রথম খুনি ওই মানুষটা একান্ত সাধু পুরুষের মতো আজ প্রার্থী হিসেবে লোকসভার জন্য নমিনেশন পত্র জমা দিতে এসেছে জেলা শাসকের কাছে। যখন মন্ত্রী ছিল, লোকটা কত ক্ষতিই না করেছে মানুষের। স্মৃতির পাতায় তলিয়ে যায় তানিয়া। সে ছুটছে, ভীষণ জোরে ছুটছে। কমলাপুর হাই স্কুলে অর্থনীতির শিক্ষক নেবে। মোট ২২ জন ইন্টারভিউ দিতে এসেছে। তার মধ্যে তানিয়াকে নিয়ে ৩ জন মহিলা। স্কুলে সেক্রেটারির ঘরের সামনে ওরা যে যার মতো বেঞ্চে বসে বা দাঁড়িয়ে আছে। ছেলেদের মধ্যে কেউ কেউ সিগারেট বা বিড়ি ধরিয়েছে। ওর সামনে বসা একটি ছেলে আরেকজনকে বলে, শালা সব আইওয়াস, তলে তলে সব ঠিক হয়ে আছে, ফালতু বিজ্ঞাপন ঝেড়েছে। যার উদ্দেশ্যে বলা সে চুপ করে থাকে। ধুতি পরা পাশের একটি ছেলে বিড়িতে শুক টান দিয়ে বলে, মাস্টারটা মরল কেমনে জানেন দাদা? প্রথম বক্তা বলে, একটু ঝেড়ে কাশবেন দাদা। এবার ধুতি পরা ছেলেটির কথায় জানা গেল ৪৪-৪৫ বছরের শিক্ষককে রাত ৭টার সময় বাড়িতে ঢুকে স্ত্রী ও ২ বাচ্চার সামনে একটার পর একটা ছুরির আঘাতে খুন করা হয়েছে। আর খুনিরাও ধরা পড়েনি। হতভাগ্য শিক্ষক শ্রেণী সংগ্রামে বিশ্বাস করত, কৃষকদের সাথে মিশত আর ছাত্রদের ভালোবাসত খুব। সব প্রার্থীদের চোখে মুখে একটা বিষাদের ছায়া। তানিয়ার ফিরে যেতে ইচ্ছে করে। বেলাও অনেক গড়িয়ে গেছে। বেলা ১২টায় ওদের আসতে বলা হয়েছে, কিন্তু প্রায় ২টো বাজতে চলেছে, সেক্রেটারি সাহেবের দেখা নেই। আরও প্রায় মিনিট ১০ কেটে গেল। ধুতি পাঞ্জাবি পরা একজন মাঝবয়সী লোক পান চিবোতে চিবোতে এসে সোজা সেক্রেটারির ঘরে শটান ঢুকে গেল। পিছনে পিছনে আরও ২জন। মাঝখানের লোকটা চলার গতি কমিয়ে আর চোখে সবাইকে একবার দেখল। লোকটাকে চেনা চেনা লাগছে, অথচ মনে করতে পারছে না। বুঝতে কষ্ট হয় না ওই মাঝবয়সী লোকটাই প্রার্থীদের প্রত্যাশিত পুরুষ। একজন বয়স্ক লোক ঘরে ঢুকতেই সেক্রেটারির সঙ্গী ২জন বেরিয়ে এসে স্কুল গেটের সামনে একটা চায়ের দোকানে বসে। ওদের বসার জায়গা থেকে চায়ের দোকানটা দেখা যায়। চেনা চেনা লোকটা মাঝে মাঝেই ওদের দিকে তাকাচ্ছে। ইন্টারভিউ শুরু হয়েছে। একে একে ডাক পড়ছে। ঘর থেকে বেরিয়ে যে যার মতো চলে যাচ্ছে। ২-১জন বসে কি কি প্রশ্ন করেছে তার বিবরণ দিচ্ছে। ১৫ জনের পর তানিয়ার ডাক পড়ল। বৃদ্ধ মানুষটি স্কুলের প্রধান শিক্ষক। খুব বেশি প্রশ্ন করল না, কিন্তু দ্বিতীয় ব্যক্তি অনেক প্রশ্ন করল। অর্থনীতির ছাত্রীকে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, সিরাজের মায়ের নাম কি, বিয়ে হয়ে গেলে শিক্ষকতা ছেড়ে দেওয়া হবে কি না, এসব প্রশ্নও করা হলো। সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে তানিয়া চায়ের দোকানের পাশ দিয়ে বাস রাস্তার দিকে হাঁটতে থাকে। লোক দুটি তখনও চায়ের দোকানে বসে। রাস্তাটা প্রায় শেষ হয়ে এসেছে। ওই মাঝখানে চলা লোকটা হঠাৎ পিছন থেকে একেবারে কাছাকাছি এসে দাঁড়ায়। তানিয়া বিরক্ত হয়। কিছু বলবেন? হ্যাঁ, আপনাদের বাড়ি কি মেদিনীপুরে? মহিষাদলের কাছে, তবে বাবা থাকেন বালিচকে। তবে তো তুমি বলতে হয়, তুমি বোধহয় পঞ্চায়েত সাহেবের মেয়ে। দেশের লোক জেনে তানিয়ার ভালো লাগে। ওর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। হেসে বলে, আপনি বাবাকে চেনেন? চিনব না? আমাদের বাড়ি তো লোয়াদায়। আমি তোমাকে পঞ্চায়েত সাহেবের সাথে ট্রেনে দেখেছি।
তা হবে, আমাদের মাঝে মাঝে ট্রেনে করে দেশে যেতে হয়। এ হলো মাটির টান, তা না হলে এই দূর দেশে দেখা হয়। সত্যি তাই। এখানে কোথায় থাকো? সাঁতরাগাছি, কাকার কাছে। সেও তো অনেক দূর, দুবার বাস, দুবার ট্রেন। আপনি কোথায় থাকেন? কমলাপুরে? না না, মাঝে মাঝে আসি। মধুবনে কাঠের ব্যবসা, হরিণখালির কাছে গুদাম আছে। মন্ত্রী বললেন একটু দেখে যেতে, ওদেরই তো স্কুল, তাই আসা আর কি। লোকটি তানিয়ার মুখের দিকে একবার তাকায়, তারপর সারা শরীরে চোখ বুলিয়ে নেয়। ওরা বাস রাস্তায় এসে গেছে, লোকজন বেশি নেই। লোকটি বলে, তোমার তো কচি বয়স, তুমি কি চাকরিটা করবে? পেলে নিশ্চয়ই করব, তবে মনে হলো হেডমাস্টার আমাকে তেমন পছন্দ করেননি। ও হেডমাস্টার সেক্রেটারি কেউ লয়, আসল মানুষ মন্ত্রী মশাই, বড় ভালো মানুষ, আমাকে খুব খাতির করে। আমি সব দেখে নিব, আমার কথা ফেলবেনি। তবে তো ভালোই হয়। তোমার নামটা জানা হলো নি। তানিয়া, তানিয়া বসু। গোবিন্দ পাত্র পকেট থেকে নোট বই বের করে নামটা লিখে নিয়ে বলে, সাঁতরাগাছির ঠিকানাটা? তানিয়া একটু ঘাবড়ে যায়। তুলি কাকি আর ছোট কাকা যদি কিছু মনে করে। তাছাড়া কাকি মেয়েদের চাকরি করা একদম পছন্দ করে না। ও কি করবে বুঝে পায় না। কি ভাবছো? না, আসলে কাকা যদি কিছু মনে করে, অ্যাপ্লিকেশনে আমার ঠিকানা আছে, যদি চাকরি হয় চিঠি পাঠিয়ে দেবেন। গোবিন্দ পাত্র চিন্তার ভঙ্গিতে বলে, চাকরির যা বাজার, আর তুমি দেশের মেয়ে, আমি সব বলবো। তবে মন্ত্রীর সাথে একবার তোমার দেখা করিয়ে দিলে ভালো হতো নি? আপনি বলুন না, যেদিন বলবেন চলে আসব। বড় মানুষ, কত কাজ, বাড়িতে থাকে কতক্ষণ। তোমার ঠিকানাটা পেলে ওর সময় জেনে তোমাকে নিজে গিয়ে খবর দিয়ে আসতাম। মন্ত্রীর সাথে থেকে থেকে আমারও দেশের সেবায় নেশা লেগে গেছে। গোবিন্দ পাত্রের আগ্রহ, দেশের মেয়ের প্রতি টান ওর ভালো লাগে। তানিয়া মনে মনে ভাবে, সে তো প্রতিদিন ইউনিভার্সিটিতে আসে, মানুষটিকে একদিন ইউনিভার্সিটির গেটের সামনে আসতে বললে হয় না? একটু সংকোচ করে বলে, কাকু, আপনি আমার জন্য একদিন সময় করে ইউনিভার্সিটির মেন গেটে আসতে পারবেন? নোট বইটা একটু দেখে লি। নোট বইয়ের পাতায় চোখ রেখে তানিয়ার পথকাকু দিনক্ষণ খুঁজতে থাকে। মুখে হাসি টেনে দিন পাঁচেক পরে বেলা 1টার সময় একটা তারিখ বলে দেয়। বাস তখনও আসেনি। ওরা আরও কিছুক্ষণ কথা বলে। অবশেষে বাস এলে তানিয়া কমলপুরা রেল স্টেশনের জন্য বাসে চাপে। গোবিন্দ পাত্র ওর দিকে তাকিয়ে হাত নাড়ে। আজ নির্ধারিত দিন। তানিয়া একটু সেজেছে, একটা হালকা গোলাপি শাড়ির সাথে মানানসই একই রঙের ব্লাউজ, হাতের কাজ করা একটা ঝোলা ব্যাগ কাঁধে। গেটের দিকে এগিয়ে যায় MA ক্লাসের প্রথম বর্ষের তরুণী। অন্যদিন কপালে টিপ পরে না, আজ একটি সবুজ টিপ পরায় ওকে আরও লাবণ্যময়ী লাগছে। গায়ের রঙের সাথে শাড়ির রং যেন মিশে গেছে। স্কুলে পড়ার সময় থেকেই ওর বান্ধবীরা চুল, চোখ, ঠোঁট, ভ্রু আর কোমর নিয়ে হিংসে করত। 1টা বাজতে একটু দেরি। গোবিন্দপাত্র গেটের বাইরে বাঁ দিকের একটা দোকানে দাঁড়িয়ে সিনেমা জগতের পাতা উল্টাচ্ছিল। তানিয়া পাশে এসে বলে, কাকু, কতক্ষণে এসেছেন? এই তো। কথা হয়েছে? হ্যাঁ, আজই দেখা করতে হবে, অনেক কষ্টে রাজি করিয়েছি। মন্ত্রী রাইটার্স থেকে বেরিয়ে দুপুরে মানিকতলার বাড়িতে ঘন্টা 2-1-এর জন্য বিশ্রাম নিতে যান, ওখানেই কথা হবে। দুপুরের কলেজ স্ট্রিট, রাস্তাঘাট একটু ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। শ্রাবণের শেষ, শরৎ আসছে, রোদের তেজও তেমন নেই। মন্ত্রীরা কেমন হয়, হয়তো খুব রাগী বা রাশভারী। ভাবতে গিয়ে ও কিছুটা নার্ভাস বোধ করে। মেডিকেল কলেজের দিক থেকে একটা ট্রাম আসছে। তরুণী চঞ্চল চোখে ট্রামের দিকে তাকায়। গোবিন্দ ওর দিকে তাকায়। ওদিকে তাকিয়ে কি হবে, আমরা ট্যাক্সি নেব। তানিয়া চুপ করে থাকে। ট্রামটা চলে যেতেই একটা ট্যাক্সি আসে।
ওরা উঠে যায়। গোবিন্দ পাত্রের নির্দেশে ট্যাক্সিওয়ালা মানিকতলার দিকে এগোতে থাকে। মোড়ের একটু আগে হাতের বাঁ দিকের একটা গলির মধ্যে এসে ওরা নামে। সামনেই একটা দোতলা পুরনো বাড়ি, লোহার গেট আর অযত্নে দাঁড়িয়ে থাকা কিছু ফুল গাছ। সিঁড়িতে পা দেবার আগে গোবিন্দ পাত্র বলে, আমাদের মন্ত্রীর দয়ার শরীর, ওর কোনো কথায় না বলবেনি, চাকরি তোমার বাঁধা। তানিয়া কি বলবে বুঝে পায় না। পথকাকুর পিছনে পিছনে একটা হল ঘরে ঢোকে। ঘরটাতে একজন প্যান্ট শার্ট পরা লোক চেয়ারে বসে ঝিমুচ্ছিল। সামনে একটা মস্ত বড় টেবিল আর 4টে চেয়ার। ওদের দেখে নড়ে চড়ে বসে। এসো এসো পাত্র, এই তোমার ক্যান্ডিডেট? এ যে আগুন হে। কথাটা তানিয়ার ভীষণ কানে বাজে। হবে নি, আমাদের দেশের মেয়ে এমএ পড়তেছে, লেখাপড়ায় খুব ভালো, ওর চাকরি খুব দরকার। সাহেবকে বলে ওর ব্যবস্থা করে দিন। ভালো মেয়ে, কোনো কথার অবাধ্য হবে নি, ওকে সব বলে দিয়েছি। সাহেব উপরে বিশ্রাম নিচ্ছে, একটু পরে পাঠিয়ে দেব। পাত্র তানিয়ার দিকে তাকিয়ে বলে, নমস্কার করো, ইনি মস্ত বড় অফিসার, স্বাস্থ্যমন্ত্রীর ডান হাত। তানিয়া নমস্কার করে। অফিসার ওকে বসতে বলে। পাত্র পাথর বসানো সিঁড়ির দিকে তাকিয়ে বলে, আগে শ্যামবাজারের দিকে আমার একটা কাজ ছিল, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিবেন, যাতে সাহেবের দয়া হয়। আমি যাব আর আসব। আচ্ছা, কাজ যখন আছে তুমি ঘুরে এসো। তানিয়ার দিকে তাকিয়ে বলে, আমি নিজে এসে তোমায় নিয়ে যাব, কোনো ভয় নেই। ইনি হলেন রাধারমন দাস, ইনার কথা সবাই জানে। তুমি একটু শিখে পড়ে লাও, ভয় করবে নি। পথকাকু ঘর ছেড়ে পথে নামে। মন্ত্রীর ডান হাত রাধারমন দাস অপলক চোখে তানিয়াকে দেখে। বাড়িটাতে কোনো সাড়া শব্দ নেই। ওর ভয় করতে থাকে। হয়তো নিচে কেউ থাকে না, সব উপরে। সে সাহসে ভর করে বলে, কখন দেখা হবে? সবে তো এলেন, একটু বসুন, সময় মতো উপরে পাঠিয়ে দেব। অফিসারের ঠোঁটে হাসির রেখা। সামনে রাখা হাত বেল বাজিয়ে দেয়। বেলের শব্দে কোণের ঘর থেকে দরজা ঠেলে একটা বছর 12-র ছেলে বেরিয়ে আসে। নিতাই, 2 কাপ চা নিয়ে আয় তো। নিতাই ঘাড় নেড়ে ঘরে ঢুকে যায়। তানিয়ার একটু সাহস বাড়ে। প্রায় সাথে সাথেই চা চলে আসে, যেন কড়াই ছিল শুধু হুকুমের অপেক্ষা। চায়ের সাথে একটা প্লেটে কয়েকটা কাজুও দিয়ে যায় ছেলেটা। ওর মুখে বিষাদের হাসি। তানিয়ার আবার কেমন ভয় ভয় করে। চায়ে চুমুক দিয়ে অফিসার বলে, আপনাকে বোধহয় তুমি বলাই ভালো। হ্যাঁ, আমি তো অনেক ছোট। তোমার নামটি ভারী মিষ্টি। কি করে জানলেন? পাত্র বলছিল আর কি। আচ্ছা, তোমার কি স্কুলের চাকরিই দরকার, না অফিস হলেও চলবে? স্কুলের জন্যই তো ইন্টারভিউ দিলাম, তাছাড়া আমার স্কুলের চাকরি পছন্দ। মেয়েরা তো সরকারি চাকরিই চায় আর পেয়েও যায়, অবশ্য যারা মন্ত্রীর কথা শোনে, অবাধ্য হয় না। সেটা কেমন? কেন, পাত্র তোমায় কিছু বলেনি? তানিয়া বুঝতে পারে সে ভুল জায়গায় এসেছে, এখানে আসা উচিত হয়নি। ওর পা দুটি যেন অসাড় হয়ে আসছে। অফিসার বলে, দেখো, তোমার চাকরি স্কুলে তো হবেই, চাইলে আরও ভালো। আমাকে কি করতে হবে? তেমন কিছুই নয়, মন্ত্রীর সাথে সাথে কিছুদিন থাকা, এদিক ওদিক ঘোরা, হোটেল টোটেলে বা এখানে সেখানে একটু সঙ্গটঙ্গ দেওয়া, এই আর কি। তানিয়া বিপদের আশঙ্কা অনুভব করে, তবু একটু না বোঝার ভান করে বলে, সব মেয়েদেরই বুঝি এভাবেই চাকরি হয়? হ্যাঁ হয়। কেউ আপত্তি করে না? করে প্রথম প্রথম, তবে চাকরির তাগিদে নিজেরাই এসে ধরা দেয়। আরে এত ভাবছ কেন? শরীরে তো আর কিছু লেখা থাকবে না, মাইনে পেলে সবাই সব ভুলে যায়, তুমিও যাবে। মানুষ যে এত নির্লজ্জের মতো কথা বলতে পারে তানিয়ার তা জানা ছিল না। ওকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। ভীষণ ভয় করছে, যদি এই লোকটা বা তার লুকানো কোনো লোকজন জোর জবরদস্তি করে। সারা শরীর দিয়ে ঘাম দিচ্ছে।
অফিসার লোকটা যেভাবে ওর দিকে তাকাচ্ছে তাতে ভয় আরও বাড়ছে। নরকের দরজায় এসে ফেরার পথ খুঁজছে তানিয়া। চেয়ারে বসে আসার পথটা দেখা যাচ্ছে না। ঢোকার মুখে একটা লোক কালো গাড়িতে বসেছিল। লোকটা হয়তো ওর পথ আটকাবে। রাধারমন দাস তার হাত দুটি টেবিলের সামনে মেলে রেখেছে। ওর হাত টেবিলে থাকলে ছুঁয়ে যেতে পারত। হঠাৎ দোতলার বন্ধ দরজা খোলার শব্দ হতেই উপরে চোখ যায়। একজন বিবাহিতা মহিলা শাড়ির আঁচল ঠিক করতে করতে সিঁড়ির দিকে আসছে। ওর সিঁথির সিঁদুর অনেকটা লেপ্টে আছে। শ্যামলা গায়ের রং, কিন্তু শরীরে চমক আছে। দরজায় দাঁড়িয়ে খালি গায়ে একজন লুঙ্গি পরা দশাননী পুরুষ ওকে বিদায় জানায়। পুরুষটি ওর দিকে চায়, চোখে চোখ পড়ে। পালানোর এই সময়, মহিলা নামার আগেই পালাতে না পারলে ওর সব যাবে। তানিয়া ঘর ছেড়ে ছুটতে থাকে ভীষণ জোরে, প্রাণপণে। মানিকতলা মোড় এসে গেছে, তখনও ছুটছে। একটা চলন্ত দোতলা বাস ট্রামের পিছনে পিছনে আসছে। কোনো ক্রমে বাসটার হাতল ধরে হাঁপাতে থাকে সে। খালি পা, কাঁধের ব্যাগটাও নেই। গাড়ি এসে বাংলোর সামনে থামলো। সিকিউরিটি দরজা খুলে দেয়। আকাশের কান্না তখনও থামেনি। ঝিরঝির বৃষ্টি আর মাতাল হাওয়ায় শরীরটা কেঁপে উঠল। সমুদ্রগড়ে আলো নেই, হয়তো ঝোড়ো হাওয়ায় কোথাও বৈদ্যুতিক গোলমাল হয়েছে। অন্ধকারের বুক চিরে কাঠের সিঁড়ির দিকে পা বাড়ায় তানিয়া।